হেল্পিং হ্যান্ড ছাড়াই সকাল সকাল বাড়ির সব কাজ সেরে ব্রেকফাস্ট লাঞ্চ সবটাই গুছিয়ে করে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে দেখো সকাল সকালে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন তাই একটু দেরি করে উঠেছি। প্রতিদিন তো তাড়াতাড়ি উঠি, ছুটির দিনটা একমাত্র যেটা আমি দেরি করে উঠে থাকি। একটু দেরি বলতে খুব একটা না, ধরো আধা ঘন্টা একটু বেশি শুয়ে থাকি, ব্যাস এইটুকুই। ওই দিনটার ইচ্ছে করে না যে আমি উঠি। তো যাই হোক, সুলতানা দিদিভাই বলেছে, আপু কেমন আছো? প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি, কমেন্ট করা হয় না, লাইক কিন্তু ঠিকই দিই, এত নিচু বালিশে কিভাবে ঘুমাও? আসলে কি বলো তো, ওটা আমার অভ্যাস হয়ে গেছে। যেটা মাঝখানের বালিশটা দেখছো ওটা তো বাবানের, বাবান যেহেতু অত বেশি উঁচুতে শুতে পারে না, ওই বালিশটা বাবানের জন্য ঠিক হয়। আর যে বাকি দুটো বালিশ দেখছো সেই দুটো কিন্তু সেই আমার বিয়ের সময় মানে দেয় না মেয়ের বাড়ি থেকে, মানে খাট বিছানা যা যা দেয় আর কি। মানে এই খাটটা দেখতে পাচ্ছ, ওই বালিশ দুটোও কিন্তু আমার বাবা আমাকে দিয়েছিল বিয়ের সময়। তো যাই হোক, আমাদের মানে কি বলো তো, নিচেতে শুয়ে শুয়ে অভ্যাস তো আমিও উঁচু বালিশে খুব একটা আমি তো শুতেই পারি না। আর বাবানের পাপাও খুব একটা উঁচু বালিশে শুতে পারে না। তো সেই জন্য দুটাই আমাদের অভ্যাস হয়ে গেছে, মানে এরকম টাইপের এই সাইজের বালিশের আর কি, নিচু বালিশে শোয়ার। তো সেই জন্য আমরা এরকমভাবে শুই। বেশি উঁচু বালিশ আমি একদমই শুতে পারি না, আমার ঘুমিয়ে আসবে না। আবার বেশি নিচু বালিশ আবার শুতে পারি না। বাবানের যে বালিশটা দেখেছো, ওটা বাবানেরটা আবার বেশি নিচু হয়ে যায়, তাও বাবানের বালিশে শুলে তো আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো সেই জন্য আমার যে আমাদের যে বালিশটা আমার আর বাবানের, ওই বালিশের মাপটা আমার ঠিক হয়। তো বাবানের পাপার ওরকম শুয়ে শুয়ে অভ্যাস, তো ওই বেশি উঁচুতে আবার শুতে পারে না। তো যাই হোক, সকাল সকাল এখন একটু ঝাড়টার দেবো, ঘর বাড়িগুলো গুছিয়ে নেব, টিফিনগুলো রেডি করতে হবে, অনেক কিছু বাকি আছে। তার মধ্যে হচ্ছে যাই হোক, দুদিন ব্লগ দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য আর ব্লগ দেওয়া হয়নি দুটো দিন। কালকে যেহেতু সোমবার, কালকে আবার যাব হচ্ছে বিয়ের হচ্ছে শপিং করতে, মানে আশীর্বাদের বাজার, যেটা আমরা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাই। তো যাই হোক, সেই বাজার ব্যাগ থেকে শুরু করে শাড়ি, মানে কসমেটিক যা যা দিতে হয়, জুতো, সব কিছুই কিনে নেব কালকে। মালদা যেতে হবে কালকে, আমি যাব, দাদা যাবে, বাবানের পাপাও যাবে। তো আমরা সবাই মিলে কালকে যাব। আজকে গেলে মানে যেতে ভালো হতো, যেহেতু বাবানের পাপার স্কুল ছুটি নিতে হতো না। কালকে যেহেতু যাবে, এমনিতেই বিয়ের কদিন ছুটি নিতেই হবে বাবানের পাপাকে। তো কালকেও বাবানের পাপাকে খুব জোর করলাম, মতো যেতেই চাইছিল না, বলছে তোমরা একাই চলে গিয়ে বাজার করো। আসলে কী বলতো, বাবানের পাপাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না কোথাও বাজার কেনাকাটা করতে। তো যাই হোক, সেই জন্য বাবানের পাপাকে যেতেই হবে। তো সেই জন্য অনেক বলার পর তো কালকের দিনটা বাবানের পাপা ছুটি নেবে। তো সেই কারণে হচ্ছে বাবানের পাপা কালকে যাবে, আর বাবানকে তো রেখে আসতে হবে মায়ের বাড়িতে। যেহেতু সারাদিনের ব্যাপার, তো হাঁটাহাঁটি এই দোকান থেকে ও দোকান, বাবানও একদম খারাপ লাগবে, ও বোর হয়ে যাবে একদম। তো বাবানকে কী করবো, মায়ের বাড়িতে কালকে রেখে আসবো, রেখে গিয়ে তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে কালকে মার্কেট করতে সবটা। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটা বাকি আছে। তো যাই হোক, কালকে দেখি কী কী কিনি আপাতত। তো কালকের ব্লগে অবশ্যই দেখতে পাবে যে কী কী কেনাকাটা হচ্ছে, কী কী হচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে ঘরের কাজকর্মগুলো করছি, যেহেতু সকালবেলা উঠে যেগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাবান তো তোমাদের বললাম বেশ অনেক দিন ধরে এই ঘরেই বেশি পড়াশুনো করছে। এই ঘরে বাবানের অফিসের কিছু কাজকর্ম এখন একটু চাপটা বেড়েছে, তো যে হোক কাজগুলো করছে এখানে ল্যাপটপে বসে। তো এই ঘরে ল্যাপটপ থাকে, তো যে টেবিলের উপর যেহেতু ল্যাপটপগুলো থাকে, আর বাবানের বাবাকে বলি কি তুমি এই ঘরেই কাজগুলো করো, আবার টেনে এই ঘরে নিয়ে আসবা, তো সেই জন্য ওই ঘরেই করো, ভালো হবে। তো সেই জন্য বাবানের বাবা এই ঘরে বসে অফিসের কাজগুলো করে, আর সাথে যেহেতু বাবানের বাবাই বাবানকে বেশি পড়ায়, আমি অতটা সময় করে উঠতে পারি না। আর এখন না পড়াতে না, আমার অতটা ইচ্ছেও করে না যে আমি পড়াতে বসাই। এই সকালবেলা থেকে ব্যস্ত, কাজকর্ম এটা সেটা নিয়ে ব্যস্ত থাকি। তো সকালবেলা তো একদমই হয় না, রাতে তবু পড়ায়। যেদিন বাবানের বাবা না থাকে, কোনো কাজে ব্যস্ত থাকে, কোথাও গেল, সেদিন তো আমাকে পড়াতেই হবে বাধ্যতামূলক। আর বাবানের বাবা থাকলে আমার পড়াতে হয় না, বাবানের বাবাই পড়ায়। তো এইদিকে বসে বসে অফিসের কাজগুলো ল্যাপটপে করে, আর বাবানকে সাথে নিয়ে বসে। তো দুজনে মিলে একসাথে পড়াশুনো করে বলতে পারো। আর আমি তো ওই ঘরেই থাকি। তো এই বিছানার মধ্যে সারাদিন মানে বিকেল থেকে সেই বইগুলো ছিটানোই থাকে। এই যে এখন বই গুছিয়ে রাখছি ঠিকই, কিন্তু এই যে আরেকটু পরে আবার হচ্ছে বাবান যেহেতু আবার পড়তে বসবে, তো বই তো ছিটানোই থাকবে। বাবানের পরীক্ষা আছে 21 তারিখ থেকে শুরু হল, ভেবেছিলাম 22 তারিখ থেকে শুরু হবে। তো এখন রুটিন দিয়ে দিয়েছে বাবানকে, 21 তারিখে হচ্ছে পরীক্ষা বাবানের। 21 তারিখে পরীক্ষা আছে, ভাবো বিয়ে যেদিন দাদার বিয়ে সেদিনও পরীক্ষা আছে, যেদিন রিসেপশন বৌভাতের দিনও সেই দিনও পরীক্ষা আছে। ভাগ্যিস বিয়ের পরের দিন নেই পরীক্ষাটা। ওই দিনটা আমার আমি খুবই চিন্তায় ছিলাম যে যদি বিয়ের পরের দিন বাবানের পরীক্ষাটা থাকে,
তাহলে যেহেতু বিয়ের দিন আমাদের বরযাত্রী যেতে হবে, সেই সকালবেলা ছাড়া বাড়িতে আসা যাবে না। আর পরের দিন পরীক্ষা মানে কি সেদিন সারা রাত সেরকম ঠিক মতো ঘুমানো হবে না, ছেলেটারও ঘুম হবে না। বরযাত্রী যেহেতু সারা রাত আরেকজনের মেয়ের বাড়িতে গিয়ে কতই বা ঘুম হয় শীতের দিনে, বিয়ে বাড়িতে কি আর ঘুমানো সম্ভব? যেহেতু বিয়ে নিয়ে ব্যস্ত থাকতে হবে, 12টা 1টা 2টো বেজে যাবে বিয়ে শেষ হতে, তো ঘুমানো সম্ভব না। তো পরের দিন যদি পরীক্ষা থাকে খুবই অসুবিধা হয়ে যাবে, ছেলেটার ঘুমের মধ্যে কি করে পরীক্ষা দেবে, খুবই সমস্যা। মানে এটা নিয়ে একটা চিন্তাই ছিলাম। আমি চেয়েছিলাম বিয়ের দিন পরীক্ষা হোক, সমস্যা নেই, রিসেপশনের দিন পরীক্ষা হোক, কোনো সমস্যা নেই, বিয়ের পরের দিন যেন পরীক্ষাটা না পড়ে। ভাগ্যিস মানে একদম মানে কি বলবো, সত্যি এবার বিয়ের মানে পরের দিন পরীক্ষাটা পড়েনি। যেহেতু বিয়ের পরের দিন তো আমরা মেয়ের বাড়ি থেকে আসবো, তাই না? এমনিতেই ওদের বলেছে আমাদের সকাল ছাড়া ছাড়বে না, যেহেতু অনেক দূরের রাস্তা, মোটামুটি 1.5 ঘন্টা লাগে বাড়ি ফিরতে, মোটামুটি 9টা 10টা আমাদের বেজেই যাবে। 9টা তো বাজবেই আমাদের বাড়িতে ফিরতে, বউ নিয়ে ফিরতে 9টা তো বেজেই যাবে। সবটা তো তখন তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ারই করবো, কখন আসছি, কখন কি করছি না করছি, সবটা বিয়ের ভিডিও তো আমি করবোই। তো যাই হোক, আগেই বলছি, তো 9টা ছাড়া তো বাড়ি ফেরাই যাবে না। সেটা ওরকমভাবে এসে হঠাৎ করে পরীক্ষা দেওয়া একটা মুশকিল হয়ে পড়বে। সারাদিন একটা ক্লান্ত ভাব থাকবে, সারা রাত ঘুম নেই চোখে, এত দূর থেকে আসা বাড়ি ফিরে। তো চেয়েছিলাম যাতে বিয়ের পরের দিন পরীক্ষাটা না পড়ে। তো ভাগ্যিস ভালো হলো যে বিয়ের পরের দিন পরীক্ষাটা পড়েনি। তো সেই জন্য একটু চিন্তাটাই, মানে পরীক্ষা নিয়ে তো টেনশন আছেই, তো ওই চিন্তাটা একটু কমলো। পড়াশুনো, এদিকে বিয়ে, মানে কোন দিকে সামলাবো, কি করব না করবো, আর তো বেশি দিন নেই, 13-14টা দিন আছে বিয়ের। কারণ হচ্ছে 13-14 বলতে আজকে যেহেতু হচ্ছে রবিবার, সরি 13-14 দিন, আজকে রবিবার পড়ছে, তো মানে কালকে সোমবার পড়ছে, তো মাঝখানে একটা সোমবার পড়বে, তার পরের সোমবারই কিন্তু বিয়েটা পড়ছে। তো পুরো মোটামুটি ধরো 15 দিন কিন্তু আছে, এর থেকে বেশি দিন আর নেই। তো যাই হোক, অনেক কিছু বললাম, বকবক করতেই আছি আমি মানে বিয়ে নিয়ে। তো যাই হোক, এদিকে আমার সব কাজ, সকালবেলা বাসি কাজকর্ম সবটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম এদিকে ঘরের এই যে হচ্ছে এগুলো মানে কি বলবো, রোদে দিয়েছিলাম তো কালকে, বাবানের বাবা তুলে এনেছে, কালকে আর গোছাইনি। কারণ হচ্ছে এই যে বের করেছিলাম শীতের সব জামা কাপড়গুলো, দেখতেই পাচ্ছ গোটা ঘর বাড়িগুলো ছিটানো ছিল, কালকে সবটা গুছিয়েছি। আপাতত ছোট ঘরে এখানে ভাঁজ করে রাখছি, কারণ ওর আলমারিতে তোলার মতো জায়গাই নেই যে আমি শীতের জামা কাপড়গুলো তুলবো। তবু দেখি জায়গা একটু ফাঁকা টাকা করে কোথাও রাখতে পারি কিনা, নইলে বিছানার মধ্যে সাজিয়ে রাখতে ভালোও লাগছে না, আর কোনো উপায়ও নেই যে অন্য কোথাও রাখবো। তো বিছানায় আপাতত সাজানো আছে, এগুলো তো সব বস্তায় ভরে আমি ভরে বাংকারে তুলে রাখি। তো যাই হোক, ওইদিকে সবটা গুছিয়ে নিলাম, আর আমি কিন্তু সকালবেলা বাসি কাপড়টা পাল্টেই নিয়েছিলাম, নিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করেছি। তো যাই হোক, রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে, যেহেতু ঘুগনি লুচি করব। তো বাবানের বাবা বলছিল কি রুটি করতে, লুচি করতে হবে না, তুমি রুটি করো। বলছে তেলের জিনিসটা অতটা খেতে পছন্দ করে না, কিন্তু বাবানের বায়না, ও লুচি খাবে, বলছে অনেক দিন লুচি করে দাও না, আমাকে লুচি করে দিতেই হবে। বাবান আমার লুচি খেতে ভীষণ পছন্দ করে, তো লুচি বুদিয়া খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম, বুদিয়া এর আগে এনেছিল, অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা প্যাকেটে আছেই। তো ভাবলাম তাহলে একটু বুদিয়া করে ফেলি, আর একটু ঘুগনি করবো, ঝালও থাকবে মিষ্টিও থাকবে সাথে। তো সেই জন্য মটরটা সেদ্ধ বসালাম, আর চিনিটা দিলাম আমি, দিয়ে ওদিকে জাল হোক, মানে ফুটুক অনেকক্ষণ চিনির শিরাটা, তারপর হচ্ছে বুদিয়াগুলো দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি, এগুলো হচ্ছে ঘুগনির জন্য সবটা করছি। তো যাই হোক, এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি, সাথে টমেটো, আর এদিকে দেখো অনেকক্ষণ কিন্তু আমি শিরাটা জাল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু এলাচ দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন আমি বুদিয়াগুলো দিয়ে দেবো। তো অর্ধেকটা ছিল, তো এটা একদম হয়ে যাবে পারফেক্ট, একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, মানে আরেকটু ঝোল হলে ভালো হতো, মানে শিরাটা একটু বেশি হলে, মানে একদম পারফেক্ট হয়েছে, মানে একদম মানে শিরা একটুকু ছিল না আর কি, মানে সেই হিসাবে ঠিকই আছে, কিন্তু আরেকটু শিরাটা হলে বেশি একটু ভালো হতো আমার মনে হলো। প্রথমে বুঝতে পারিনি, পরে আমার মনে হলো আসলে। তো আসলে বুদিয়াটা আমি খেয়াল করিনি, আসলে আমি শিরাটা দিয়ে মানে করে নিয়েছি, তারপরে দেখি যে বুদিয়ার পরিমাণটা একটু বেশিই আছে, আমি ভাবিনি যে এতগুলো থেকে যাবে, বুঝতে পারিনি। তো সেই জন্য আর কি, ওই জন্য কমটা পড়েছে, নইলে আগে যদি বুদিয়াটা আমি বের করে নিতাম তাহলে আর একটু শিরাটা বেশি পরিমাণে করতাম, তাহলে সমস্যা হতো না। তো যাই হোক, যা হবার হয়ে গেছে, কিন্তু সমস্যা হয়নি, কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, ব্যাস এইটুকু, কিন্তু শিরাটা কিন্তু ভেতরে ঢুকেছিল পারফেক্টভাবে। তো যাই হোক, এইদিকে আমি মটরটা সেদ্ধ হয়ে গেছে, আর পাশে হচ্ছে আমি মটরের জন্য মশলাটা করে নিচ্ছি, মানে ঘুগনির জন্য মশলাটা। আর এদিকে কিন্তু আর আমি খুলে দেখলাম প্রেশারে যে আরেক দুটো সিটি লাগবে, তো সেই জন্য আবার বসিয়ে দিয়েছিলাম পরে প্রেশার কুকারটা, আর পাশেরটাতে মশলা মানে কষানো হচ্ছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি এখন আটাটা চেলে নিচ্ছি। আমি যখনই রান্না করি আটা চেলেই রান্না করি, অনেক সময় পোকা থেকে যায়, বলা যায় না। আর নতুন নিয়ে আসলেও আমি আর মানে আটার কিছু রুটি করি আর লুচি যাই বলো না কেন, কিছু একটা করলে তখন আমি এগুলো মানে করে নিই আর কি, চেলেই নিই। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। পূজা ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা।
তো যাই হোক, এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি ওইদিকে মশলাটা কষাচ্ছি, তারপরে এদিকে ভাবলাম ততক্ষণে আটাটা মেখে নিই। ওদিকে মশলাটাও কষানো হোক, আর লুচি ভাজবো তো একবার ঘুগনিটা বসিয়ে দিয়ে তারপর লুচিটা ভেজে নেব। আর বাবানের বাবা কিন্তু বাবানকে পড়াতে বসিয়েছে, যেহেতু সকালবেলার টাইমটা পড়াতে বসাই। তারপরে হচ্ছে এদিকে লুচি ভাজার সময় আবার ডাকতে হবে, কারণ একা একা না লুচি ভাজতে প্রচুর সমস্যা হয়ে যায়। তো যাই হোক, মশলাটা দেখো অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম মটরগুলো। পরে কিন্তু আমি মটরগুলো যখন বললাম না 2টো সিটি বাকি আছে, তখন কিন্তু আমি ছোটো ছোটো করে আলুগুলো কেটে আমি দিয়ে দিয়েছি। কারণ আগে দিলে কী হয় বলতো, মটরটা সেদ্ধ একটু সময় লাগে। আমি আবার গোটা আলু দিই না, ছোটো ছোটো করে কেটে একবারেই দিয়ে দিই। তো সেই জন্য হচ্ছে মানে কী বলবো, বেশি গলে যাবে। তো ভাবলাম কি, তো নামানোর আগে 2টো সিটি আবার দিয়ে নেব, তখন আলুটা দিয়ে দেবো। তো সেই জন্য পরে আমি দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে মশলার সাথে মটরগুলো দিয়ে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দিলাম জল। তো এই ঘুগনিটা ফুটে উঠুক, ততক্ষণ এদিকে আমি লুচিগুলো ভেজে নিই চলো। আর বাবানের বাবাকে ডাকতে হবে, কারণ বাবানের বাবা ছাড়া সম্ভব না আমার পক্ষে একা একা করা। মানে সম্ভব বলতে গেলে দেরি হয় আর কি, এটাই আর কি, কারণ তাড়াতাড়ি করে করতে হবে। আর অত মানে ধৈর্য থাকে না যে একা একা লুচি ভাজবো বেলবো। কিন্তু অনেক সময় করতে হয়, যখন বাবানের বাবা একটু খুবই ব্যস্ত থাকে, আসতে পারে না, তখন তো করতেই হবে, একা একা কিছু করার নেই। কিন্তু কেউ একজন ভাজলে কেউ বেলে দিলে কিন্তু বেশ ভালো হয়। আমি ওদিকে বাবানকে তো পড়াতে বসিয়েছি, আর বাবানের পাপা হচ্ছে বাবানকে অঙ্ক করতে বসিয়েছে, বললো এই কটা অঙ্কগুলো করো, আমি ততক্ষণ লুচিগুলো ভেজে আসি। তো বাবান হচ্ছে অঙ্ক করছে, আর এইদিকে হচ্ছে লুচি ভাজছে, আর আমি বেলে বেলে দিচ্ছি। আর পাশে তো ঘুগনি হচ্ছে, আর এইরকম লুচি ঘুগনি খেতে কিন্তু বেশ লাগে। আবার একটু বুদিয়া হলেও মন্দ হয় না, তাই না? একটু মিষ্টি ঝাল সবটাই যদি থাকে। ভেবেছিলাম সুজি করবো, তো বাবান আমার বুদিয়া খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম তাহলে বুদিয়াটাই করে দিচ্ছি, এটাকে বুদিয়াই খাবে। তো সেই কারণে আর কি বুদিয়া করা। তো এইদিকে লুচিগুলো একটা একটা করে হচ্ছে, আর এদিকে দেখো ঘুগনিটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে একবার বেশ মানে এটা থাকবে কড়াইতেই থাক আপাতত, পরে নামিয়ে নেব। তো আগে থেকে করলাম। এদিকে লুচি ভাজতে ভাজতে ঘুগনির অনেকটাই ঠান্ডা হবে, বেশি একটা ঠান্ডা হবে না, কারণ লুচি তো অর্ধেক আবার ভাজাই হলো, আর বেশি তো লুচি করছি না, কয়েকটা। তারপরেও তো এইদিকে আমি একটা করে বেলে দিচ্ছি, আর ভাজছে বাবানের পাপা। কারণ সবসময় তোমরা দেখোই লুচি আমি যখনই করি, বাবানের বাবা কিন্তু লুচি ভাজার জন্য একদম রেডি থাকে। ও আবার বেলতে পারে না, ও লুচি ভাজবে কিন্তু বেলবে না, কারণ ও বেলতেই পারে না। তো সেই কারণে সবসময় আমাকেই বেলতে হয়, আর ও লুচিগুলো ভেজে দেয়। আমার বেশ ভালোও লাগে, তো সাথে সাথে কাজ করলে কিন্তু বেশ লাগে, তাই না? সব জিনিস একটু হেল্প করলে তাছাড়া বাবানের বাবা করে, অনেক কাজই করে দেয় বলতে পারো। সময় অসময় বাসন মেজে দেওয়া, ঝাড় দেওয়া সবই করে দেয়। কাছাকাছিটা বেশি আমি করি, আর কাছাকাছি আর রান্নাটা আমি সবসময় করে থাকি। এই দুটো কাজ বাবানের বাবা খুব কমই করে। মানে রান্নাটা ধরো আমি যদি খুব অসুস্থ থাকি ধরো, সেই কারণে হচ্ছে তখন বাবানের বাবা রান্নাটা করে দেয়। তো এইদিকে দেখো এই অঙ্ক বাদ দিয়ে চলে এসে সেই জন্য আমার কাছে বকা খাচ্ছে, বাবানের বাবার কাছেও বকা খাচ্ছে বাবান। তা আমি বলছি যাও ঘরে যাও, কারণ লুচি ভাজা এখনও হয়নি, আর কয়েকটা বাকি আছে, তখন ডেকে নেবো। তো বাবানের বাবা একটু বকা দিল, তারপর চলে গেল ঘরে আবার অঙ্ক করতে। বাচ্চা মানুষ তো, এইদিকে রান্না করছে দুজনে মিলে, আর ও একা একা কি ঘরে থাকতে ভালো লাগে? বাচ্চাদের একটু পড়তে বসালে না একটু সাথে থাকলে ভালো হয়, কারণ এই যে সমস্যার জন্য এখন মানে লুচি ভাজার জন্য আমি ডেকে দিলাম বাবানের পাপাকে। তো যাই হোক, এদিকে লুচি ঘুগনি বুদিয়া বেশ একদম রেডি হয়ে গেছে। এখন একটা করে প্লেটে বেড়ে নেব। তো এই প্লেটগুলো নিয়ে আসলাম, তো সবসময় রাখা থাকে, আর সবসময় খাওয়াও হয় না। এই প্লেটগুলোতে একটু ঝামেলাই মনে হয়, বের করো খাওয়া দাও আবার গুছিয়ে রাখো একটু। তো সেই জন্য সবসময় বার করি না, মাঝে মধ্যে কখন ইচ্ছে হলো তখন বের করি। তো এইদিকে হচ্ছে আমি ঘুগনিটা নিয়ে নিলাম, আর বুদিয়াটা দেবো প্লেটেই, যেহেতু শুকনো শুকনো তো সেই জন্য আর হচ্ছে মানে আলাদা বাটিতে দিলাম না। তো দেখো খুব একটা কিন্তু ইয়ে হয়নি, মানে নিচে জলটা মানে রসটা ছিল না, ব্যাস এইটুকুই। একদম শুকনো শুকনো গামাখা বলছি সরি, মানে শুকনো শুকনো ঝরঝরেই হয়েছে। তো এইদিকে হচ্ছে বুদিয়াটা হয়ে গেছে, এবার খাবারগুলো বেড়ে নেবো। বাবানকে আমি এবার ডাকলাম, ও অঙ্ক করছিল, তো বললাম যে চলে এসো, হয়ে গেছে এখন। তো আমরা তিনজনে মিলে এখন বসে পড়বো খেতে। তো বাবানকে ডেকেই যাচ্ছি, ও বলছে কি আমার একটা অঙ্ক বাকি আছে, ওটা আমি করে এসেই বসবো। তো আবার চলে গেল এইদিকে, এই যে হাত ধুতে গেল, আমি জোর করলাম, তারপর এসে গেল বাথরুমে গিয়েছিলো। ওখান থেকে বেরিয়ে এসে তো ওইদিকে হচ্ছে দাঁড়িয়ে আছে, লুকিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি আসো তাড়াতাড়ি। তো যাই হোক আসলো এখন। তো এখন তিনজনে মিলে বসে একসাথে খেয়ে নেবো, খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার দুপুরে রান্না আছে, কিছু কাপড় কাচবো, কাপড় কাচাও বাকি আছে। সকালবেলা কাচতে চাইছিলাম, তো এদিকে দেরি হচ্ছিলো দেখে জামা কাপড়গুলো কাচিনি রেখে দিয়েছি। তো একবারে হচ্ছে কেচে নেবো, মানে খাওয়া দাওয়া শেষ করে মানে বাসনগুলো মাজবো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাসন মেজে কাপড় কেচে তারপর আবার দুপুরে রান্না বসাতে হবে। বাবানের বাবা খেয়ে দিয়ে চলে গেছে বাজারে, আর বাবান এখনও পড়তে বসছে, কারণ ওর কিছুটা অঙ্ক বাকি ছিল আপাতত, মানে কিছুটা লেখা বাকি ছিল, ইংলিশ অঙ্কটা বাকি ছিল। বাবানের বাবা বলে গেল যে এটা লিখতে, বলে তারপরে গেল বাজারে। তো যাই হোক, পার্বতী ঘোষ দিদিভাই বলেছে, আমি মালদা থেকে পার্বতী ঘোষ বলছিলাম, ভিডিও খুবই সুন্দর, দারুণ লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর তান্না ফ্যামিলি চ্যানেল থেকে দিদিভাই বলেছে, ভালো আছো দিদিভাই? ফার্স্ট কমেন্ট করলাম তোমার জন্য,
ফার্স্ট কমেন্ট করলাম, তোমার জন্য তোমার কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। বৃষ্টি চিল্ড ওয়ার্ল্ড চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, শুধু একটা কথা বলছি দিদি, যতদূর জানি শিব ঠাকুরকে কোনো দিন জবা ফুল দিতে নেই, সে যে কালারই জবা ফুল হোক না কেন। আসলে দিদিভাই কী বলো তো, আমি না নিজেও ঠিক জানি না আসলে কি। কেউ বলে যে জবা ফুল দিতে হয়, কেউ বলে জবা ফুল দিতে হয় না, কেউ বলে লাল জবা বাদ দিয়ে সব জবাই দেওয়া যায়, শুধু লাল জবাটা দিতে নেই। তো আমি নিজেও জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি শিব ঠাকুরকে জবা ফুল দিব না। তো প্লিজ তোমরা জানিও, তাহলে আমার একটু সুবিধা হয়। আসলে আমি নিজেও, অনেকেই বলে যে দিতে হয়, অনেকেই দিতে হয় না, এরকম করে না আমিও বুঝতে পারি না, তো আমি আবার জবা ফুল দিয়ে দিই ঠাকুরকে, তো সেই জন্যই দেই। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো আজকে কি হাওয়া দিয়েছে, প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ লাগাতে হয়েছে, কারণ সবগুলো জামা কাপড় কেচে দিয়েছি যে কটা ছিল। তারপর চলে এসেছিলাম ছাদে মেলতে, রোদটা বেশ দিয়েছে ভালো, আর এখন ঠান্ডার কারণে অত কড়া রোদ থাকে না, এখন মোটামুটি ভালোই রোদ দেয় আমাদের এখানে। তো কবিতা দাস দিদিভাই বলেছে, আমার মেয়েকে নিয়ে এসেছি মেধা পরীক্ষা দিতে, ও পরীক্ষা দিচ্ছে আর আমি তোমার ভিডিও দেখছি বাইরে বসে। সিমটা একবার এইভাবে রান্না করে দেখবো, মানে খেয়ে দেখবো। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার ভিডিওটা দেখছো, আর অবশ্যই রান্না করো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর তোমার মেয়েকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিও। তো অর্চনা হালদার দিদিভাই বলেছে, দিদি তোমার আমার পছন্দটা একই রকম। তো যাই হোক, কি পছন্দ আমি বুঝতে পারছিলাম না, তো কোনটার কথা বললো। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। তো রান্না করতে চলে এসেছি, এদিকে আমি রান্না করছি। বাবানের বাবা গিয়েছে বাজারে, নিয়ে এসেছে চিকেন। আমি বলেছিলাম চিকেন এনো না, আমার ইচ্ছে করছে না। তারপরে বাবান খুব ইচ্ছে করছিল, না বাবান বললো ও খাবে চিকেন, তাই বললাম ঠিক আছে, ছেলেটা যখন খেতে চেয়েছে তো নিয়ে এসো, তো সেই জন্য চিকেন এনেছে। তো আজকে আমি রান্না করছি থোড় রান্না করব, ওই হচ্ছে আতপ চাল দিয়ে, মানে গোবিন্দভোগ চাল দিয়ে থোড়টা আমি রান্না করব। তো থোড়টা আমি হালকা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, বেশিটা করিনি, একদম মানে একটু মানে জলটা ফুটে এসে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে তারপর ফেলে দিয়েছি জলটা। তারপর এর মধ্যে তারপরে হচ্ছে দিয়েছিলাম ফোড়ন দিয়ে আলু দিয়ে, তারপরে হচ্ছে থোড়টা দিয়ে খুব ভালো করে ভাজা করেছি। এর মধ্যে দিলাম চালটা দিয়ে অনেকক্ষণ ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে দেবো মশলা, মানে মশলার মধ্যে হচ্ছে আদা জিরা একটু লঙ্কা দেবো, দিয়ে তারপরে হচ্ছে একটু অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে ঢেকে দেবো, একটু হালকা চিনি দেবো, আর হচ্ছে একটু ঘি দেবো, ব্যাস হয়ে যাবে তাহলে। মানে থোড় চাল, আমি জানি না নামটা কী বলবো, মানে থোড় দিয়ে চাল দিয়ে রান্না। তো এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি, হালকা একটু দিয়েছি, বেশি দিইনি, অল্প করে মশলাটা করেছি, যেহেতু অল্প রান্না তো বেশি মশলা তো দেওয়া যাবে না, অল্পই দেবো। তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে একটু জল দেবো, জাস্ট হচ্ছে আলুটা না আমার মশলার সাথে এদিকে কষাতে আলু সেদ্ধ হয়ে গেছে, আর থোড়টা তো আমার সেদ্ধ হয়েই গেছে। থোড় সেদ্ধতে খুব একটা সময় লাগে না, শুধু চালটা আমার সেদ্ধ করার বাকি। তো অল্প করে জল দিয়েছি, দিয়ে তারপর অনেকক্ষণ ঢাকা দিয়েছিলাম, এর মধ্যে হালকা চিনি দিয়েছি, আর একটু ঘি দেবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে একদমই হচ্ছে থোড় দিয়ে চাল দিয়ে রান্না। তো এখন একটু ঘি দিলাম, দিয়ে কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো এদিকে মাংসের জন্য আর সব কিছু রেডি করে নিই। তো এদিকে মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, মাংস আছে, এদিকে মশলা আছে, মানে পেঁয়াজ লঙ্কা যা মাংসের জন্য লাগে সবটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। ঝুনা ঝা দিদিভাই বলেছে, হাই প্রিয়াঙ্কা, তুমি কি হাউস হেল্পার রেখেছো? তোমার বাগান খুব ভালো লাগে, বাগানের কাজ কে করে? তো বাগানের কাজ বলতে গেলে আমি বাবানের বাবা দুজনে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তো আমি তো কোনো হাউস হেল্পার রাখিনি আপাতত। আর আবার ইচ্ছে আছে যে, মানে ইচ্ছে নেই যে রাখার আর কি, নিজের কাজ নিজে করতে আমার পছন্দ, বাড়ির সংসারের কাজকর্ম নিজের হাতে সবটা গুছিয়ে নিজের মতো করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, আমার সেরকম কোনো ইচ্ছে নেই যে আমি রাখবো আর কি, আর বাগানটা আমরা দুজনে মিলেই করি। তো আপাতত এখন পরিষ্কার বলতে গেলে কি বলো তো, এই ঠান্ডার সময় তো বাগানে খুব একটা ঘাস হয় না, ঘাস কিন্তু হয় বর্ষার সময়, কিন্তু ঘাস হয় বৃষ্টির জল পড়লে নতুন করে ঘাস হয়, এই সময়টা ঘাস হয় না সেরকম। তো ওই একবার যদি মানে শীতের আগে পরিষ্কার করে নিলে না, গোটা শীত আর পরিষ্কার করতে হয় না, তো ওই বর্ষার সময় তো অনেক দিন পর মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। তো এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে, সিম আলুর যে সবজিটা দারুণ করলে, ওই রান্নাটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছো দিদিভাই? তো না গো, পেঁয়াজ রসুন দিইনি, এমনি জাস্ট হচ্ছে শুধু সর্ষে বাটা লঙ্কা দিয়েছি, আর ওই যে কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম। রনিতা মান্না দিদিভাই বলেছে, দিদিভাই আমার নাম নিলে না কেন? তো যাই হোক দিদিভাই, সরি যদি না নিয়ে থাকি, তোমাকে অনেক ভালোবাসা, তো তুমি কিছু মনে করো না, এবার থেকে প্রতিদিন তোমার নামটা নেব। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর একটু গরম জলটা দিলাম, মাংসে একটু গরম জল দিলে ভালো হয় আমার মনে হয়।
তো আমি চেষ্টা করি সবসময় গরম জল দেওয়াই। তো যাই হোক, আজকে সারাটা দিন মোটামুটি রান্নাঘরে আমার কেটে গেল সকাল থেকে। তো এইদিকে আমার চিকেনটা একদমই হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো, একটু পরেই খেয়েছিলাম। আর আজকে আমি পুজোটা দিতে পারবো না দেখে বাবানের বাবাই কিন্তু পুজো দিয়েছিল আজকে। তো রান্নাবাড়ি শেষ করে আমি স্নানটা করে নিয়েছিলাম, বাবানও স্নান করে বাবানকে খেতে দিয়েছি। তো বাবানের বাবা স্নান করে পুজো দিয়েছি। তো বাবানের বাবা গেছে সেলুনে চুল কাটতে। তো যাই হোক, আজকের মতো টাটা।